আমরা অনেকেই বিভিন্ন স্বপ্ন দেখি, কিন্তু সব স্বপ্ন কি সত্যি হয়? আদৌ কি সেই সব স্বপ্নের মধ্যে কোনো রকমের ভবিষ্যৎ বার্তা দেয়া থাকে? এই সমস্ত কিছু ঘিরেই গল্পগুচ্ছের আজকের নিবেদন কৌমোদাকি। গল্পটি লেখা হয়েছে ভারতীয় পুরাণের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। গল্পের কোনো চরিত্রে যদি বাস্তবের সাথে কোনো মিল পাওয়া যায়, তাহলে বিষয়টি একান্তই কাকতালীয়। গল্পটিকে রহস্যময় করে তুলতে বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াকলাপের বর্ণনা দেওয়া হয়েছে। তবে গল্পগুচ্ছ পরিবার কোনোভাবেই কোনো রকম অন্ধবিশ্বাস এবং কুসংস্কারকে সমর্থন করে না, তাই গল্পটিকে গল্পের মতো করে শুনবার অনুরোধ রইল। গল্পের কথক অনিকেত, রায়ের চরিত্রে সুলগ্না, উর্মিলার চরিত্রে দীপ্তি, ইন্দ্রাণীর চরিত্রে দৃষ্টি, অগ্নির চরিত্রে সৌরাশিস, বাসুদেবদার চরিত্রে দীপায়ন এবং রাজ ও গল্পের সূত্রধর আমি দীপ্তরূপ। শুরু হচ্ছে কৌমোদাকি। পায়ের শব্দের সাথে লাঠির ঠক ঠক শব্দ আশেপাশের সমস্ত নিস্তব্ধতা ভঙ্গ করছে। হঠাৎই সামনে লাঠিতে ভর দিয়ে চলা লোকটির হাতের মশালটা দম করে নিভে যেতেই শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। কিছুক্ষণ পর অন্ধকারে আমাদের গলার স্বর ছাপিয়ে একটা বিকট হাসির শব্দ ভেসে আসছে। ক্রমশ সেই শব্দ রূপান্তরিত হতে থাকে এক আর্তনাদে এবং তারপর সেটা জান্তব চিৎকারে রূপান্তরিত হয়। অন্ধকারের মধ্যে ফুটে উঠতে থাকে হাড় হিম করা লাল দুটো চোখ। কি অদ্ভুত তার দেহের গঠন! আলো অন্ধকারের খেলার মাঝে একটা অবাস্তবিক অবয়ব ফুটে উঠল। প্রাণপণে ছুটতে শুরু করলাম। চারপাশ অন্ধকার। হঠাৎ একটা পাথরে আঘাত পেয়ে আছড়ে পড়লাম সামনে। কিছুটা সামনে নিয়ে উঠে দাঁড়িয়ে ছুটতে শুরু করব, ঠিক তখনই এক ঝোড়া লাল চোখ তার দানবাকার হাত নিয়ে এগিয়ে আসতে থাকে আমারই দিকে। একটা আর্তনাদ বেরিয়ে আসে রাজেন্দ্রর গলা থেকে। হঠাৎ এক ধাক্কায় ঘুম ভাঙতেই উঠে দেখে বাসুদেবদা বিছানার পাশে দাঁড়িয়ে, তার হাতে একটা বালিশ। বাসুদেবদা তাকে দেখে বলল, কিরে, আর কত ঘুমাবি? এবার ওঠ, কত দেরি হয়ে গেল বলতো। তুমি কখন এলে? কখন? গত আধ ঘন্টা ধরে তোকে ডেকে যাচ্ছি। শেষমেশ উপায় না পেয়ে বালিশ মেরে তোর নিদ্রা ভঙ্গ করতে হলো। এবার ওঠ, আর নিজের ফোনটা একটু দেখে নিস। রাজ হাত বাড়িয়ে পাশের টেবিল থেকে ফোনটা তুলে দেখল রাইয়ের 50টার উপর মিসড কল। রাজ রায়কে কল ব্যাক করতেই ফোনের ওপাশ থেকে ঝড়ের মতো ভেসে এলো, কি রে, কটা বাজে রাজ? আমাদের তো 10টার সময় ফ্লাইট আছে, তুই কি সেটাও ভুলে গেছিস? মানে তুই কি কোনোদিনও কিচ্ছু মনে রাখবি না? সব কি আমাকেই মনে করতে হবে? আসলে কাল শুতে একটু... আমি আর কিচ্ছু শুনতে চাই না। বাসুদেবদাকে নিয়ে তোকে আমি 1 ঘন্টার মধ্যে দেখতে চাই। রাজ তড়িঘড়ি স্নান খাওয়া সেরে ঘরে ঢুকতেই বাসুদেবদা বলল, চলো হে কুম্ভকর্ণ, পুষ্পক্রজ যে নিচে অপেক্ষারত। মানুষের হাতের 5টা আঙুল যেমন সমান নয়, তেমনি পৃথিবীর সকল মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা। তেমনি রাজেন্দ্র আর বাসুদেবদা। রাজেন্দ্র যুক্তিবাদী, সে কোনো ঘটনা যুক্তি ও বুদ্ধির দ্বারা প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো মতামত দেয় না। অপরদিকে বাসুদেবদা বয়োজ্যেষ্ঠ হলেও সব কিছু যুক্তি দিয়ে প্রমাণ করতে চায় না। তার দৃঢ় বিশ্বাস এই যে পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যা যুক্তি তর্কের ঊর্ধ্বে। এয়ারপোর্টে পৌঁছে লাগেজ নামাতে নামাতে
রাজেন্দ্র পিছন থেকে শুনতে পেল রায়ের কণ্ঠস্বর। রায় রাগান্বিত স্বরে বলল, এখন তোর আসার সময় হলো, আমরা আর কতক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকবো বলতো? I'm extremely sorry রে রাই। ছাড়, এখন ভেতরে চল, বেকার কথা বাড়িয়ে আর লাভ নেই। ভেতরে ঢোকার সময় রাজেন্দ্র তার হাত ঘড়িতে চোখ বুলিয়ে দেখল সময় এখন 9:15। এয়ারপোর্টে ঢুকে তারা জানতে পারল তাদের ফ্লাইট 2 ঘন্টা লেট। রাজ তার বাকি টিমমেট অগ্নি, উর্মিলা এবং ইন্দ্রাণীর সাথে বাসুদেবদার আলাপ করিয়ে দেয়। ফ্লাইট লেট করায় তাদের আড্ডা বসল এয়ারপোর্টে। কফির পেয়ালায় চুমুক দিয়ে উর্মিলা জিজ্ঞেস করল, আচ্ছা, আমাদের নেপাল যাওয়ার উদ্দেশ্যটা ঠিক কি বলতো? রাজ বলল, দেখ, বেসরকারি আর্কিওলজিস্ট রিসার্চ সেন্টার থেকে পরশু আমাকে আর রায়কে ফোন করে বলা হয়েছে যে রামায়ণের উপর রিসার্চ করে কিছু নতুন তথ্য পেলে সেটা ওদের জানাতে। ইন্দ্রাণী বলল, হ্যাঁ, সেটা তো বুঝলাম, বাট আমাদের তো অযোধ্যা গেলেই হতো, ওখান থেকেই তো এই মাইথোলজি সৃষ্টি। বাসুদেবদা এক প্রকার কথা কেড়ে নিয়েই বলতে শুরু করলো, এক মিনিট, তোমরা এই যে মাইথোলজি কথাটা ব্যবহার করছো সেটা তো আদতে ভুল। ইন্দ্রাণী বিদ্রুপের স্বরে বলল, তাহলে কি পুরাণ বলবো? পুরাণ বলাটা ঠিক না ভুল সেটা জানি না, তবে মাইথোলজি বলা যে চলে না সেইটা হলফ করে বলতে পারি। কেন? কথাটাই ভুল কি শুনি? আমরা ছোটবেলা থেকেই জানি যে মাইথোলজি মানেই রামায়ণ মহাভারত। দেখো, মাইথোলজি কথাটার উৎপত্তি কিন্তু মিথ কথাটা থেকে, যার অর্থ অনুমান বা পুরাতত্ত্ব। সুতরাং মাইথোলজি হলো অনুমানের অনুরূপ, কিন্তু রামায়ণ বা মহাভারত অনুমানের অনুরূপ নয়। তাই এটা আমাদের হিস্ট্রি, মাইথোলজি নয়, বুঝলে? এরপর যথাসময়ে তারা ফ্লাইট বোর্ড করে। উর্মিলা সিটে গা এলিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, নেপালে আমাদের প্ল্যান অফ অ্যাকশনটা কি হবে বলতো? অগ্নি বলে, অ্যাট ফার্স্ট আমরা যাচ্ছি জনকপুর। জনকপুর কেন? বাসুদেবদা ওদের দিকে একটা তীর্যক দৃষ্টিপাত করে মুচকি হেসে বলল, কি হে অনুমানকারীর দল, মাতা সীতার জন্ম সম্পর্কে জানা আছে? খোঁচা না মেরে একটু ঝেড়ে কাশুন তো দেখি। তুলসীদাসী রামায়ণের মতে, অর্থাৎ প্রচলিত জনমত অনুযায়ী, মাতা সীতার জন্ম রাজা জনকের রাজ্যে, যা বর্তমানে এখন নেপালের জনকপুরে। প্রচলিত মানে? ঠিক বোধগম্য হলো না তো ব্যাপারটা। বলছি শ্রীলঙ্কার বৌদ্ধদের মতে সীতা ছিল রাবণেরই মেয়ে, সেটা রাবণ নিজেও জানতেন। শুধু তাই নয়, এই মতটা সিংহল প্রজাতির লোকেরাও বিশ্বাস করে। সীতাকে গরুর দেব এনে জনকপুরের কোন একটা চাষের জমিতে রেখে গিয়েছিল, যাতে রাবণ কিছু জানতে না পারে তার মৃত্যু সম্পর্কে। তাই জনকপুরে যাচ্ছি। এবার বাকি কথা সব নেমে হবে। আমি বরং একটু রেস্ট নিই। এরপর আর কোনো রকম কথা না বাড়িয়ে তারা সময় মতো কাঠমান্ডু এয়ারপোর্টে পৌঁছয়। সেখান থেকে আবার অন্য একটা কানেক্টিং ফ্লাইট করে পৌঁছয় জনকপুরে। হোটেল শ্রীনিবাসে তারা যখন পৌঁছয় তখন ঘড়িতে সময় রাত 8:10। হোটেলে ডিনার সেরে তারা নিজেদের রুমে ফিরে যায়। রুমে ফিরে রাজ ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খেতে খেতে রায়ের সাথে কথা বলছিল। রায় ঘুমানোর আগে রাজের সাথে কিছু কথা বলবে বলে এসেছিল। হঠাৎ রায় বলে উঠল, এই অনেকক্ষণ ধরে একটা না আষ্টে গন্ধ নাকে লাগছে। ইনফ্যাক্ট ক্রমাগত গন্ধটা বেড়েই চলেছে। তুমি কি কিছু গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, আমিও তোকে একই কোশ্চেন জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। এটা বলতে বলতেই রাজ ব্যালকনির বাইরে এদিক ওদিক তাকাতে শুরু করলো, যদি এই গন্ধটার কোনো কারণ খুঁজে পাওয়া যায়। দেখতে দেখতেই হঠাৎ এক পলকের জন্য রাজেন্দ্রর মনে হলো বাগানের পাইন গাছটার পেছন থেকে যেন
চকিতেই একটা অদ্ভুত ছায়া মূর্তি সরে গেল। রাজ কিছুক্ষণের জন্য হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থাকলো। তারপর হুঁশ ফিরে রায়ের দিকে তাকাতে সে দেখল ঠিক একই কারণে রাইও ওই পাইন গাছটার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজ আর কোনো রকম কথা না বাড়িয়ে রায়কে কোনো রকমে আশ্বস্ত করে নিজের রুমে পাঠিয়ে দেয়। পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে রাজ আর অগ্নি একটু বাগানের দিকটা ঘুরে আসতে গেল। রাজ আর অগ্নি বাগানে দাঁড়িয়েই একটা করে সিগারেট ধরালো। তারপর অগ্নি বলল, আচ্ছা, তাহলে আমরা বেরোচ্ছি কখন আর যাবই বা কোথায়? দাঁড়া দাঁড়া, সবাইকে ডাকি, তারপর বলছি। রাজ রায়কে ফোন করে সবাইকে নিয়ে বাগানে আসতে বলে। বাগানে সবাই এলেও বাসুদেবদা সেখানে উপস্থিত নেই। এই বাসুদেবদা কই রে? জানি না, রুমেও তো নেই। ফোন করলাম, ধরলেও না। এদিক ওদিক খুঁজলাম, পেলাম না। কিন্তু বুঝতে পারছি না হঠাৎ করে গেলটা কোথায়। দেখ, হয়তো কাউকে হিস্ট্রি আর মাইথোলজির পার্থক্য বোঝাচ্ছে। উফ, বেকার কথা বলিস না, দাঁড়া। যাই হোক, আমরা একটু পরে বেরোবো, কেমন? ধনুষধামের উদ্দেশ্যে। ওখানে গিয়ে কি আদৌ কিছু জানতে পারবো? যদি কিছু নতুন তথ্য পাই তাহলে তো ভালোই, আর না হলে যদি কিছু নাই পাওয়া যাবে তাহলে আমাদের পাঠাবেটা কেন এখানে? এখানে বসে কি আর কোনো উত্তর পাবে? চলো ওখানে গিয়েই দেখি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। তুমি তুমি ছিলে কই? সেসব না হয় যাওয়ার সময় বলবো, আপাতত বেরোই, নয়তো অনেকটা দেরি হয়ে যাবে। ধনুষধামে পৌঁছানোর পর তারা যে যার মতো অনুসন্ধানে বেরোলো। স্থানীয় পণ্ডিতদের কাছ থেকে যেটা জানতে পারল তা কিছুটা এইরূপ। রাম মাতা সীতাকে বিবাহ করার জন্য হরধনু ভঙ্গ করেন। এই হরধনুর আর এক নাম পিনাক। পিনাক ছিল অবিশ্বাস্য রকম ভারী ও ভয়ঙ্কর একটি ধনু। শুধু এইটুকুই জানতে পারলে? আর কিছু বলেনি? না গো, শুধু এইটুকুই বললো। আচ্ছা, তুমি কিছু জানো? এই পিনাকের 3টে টুকরো হয়েছিল, একটা এই ধনুষধামে, একটা রামেশ্বরমের ধনুষকোটিতে, আরেকটা হয়তো অযোধ্যাতে রয়েছে। আই এম নট শিওর অ্যাবাউট ইট। তবে এই পিনাক তৈরি হয়েছিল ভগবান ব্রহ্মার আদেশে ঋষি দধিচির অস্থির অংশ দিয়ে, যা মহাদেব ও নারায়ণের যুদ্ধের সময় মহাদেবের কাছে ছিল। তারপর সেটা মহাদেবের থেকে পরশুরামের কাছে আসে, সেখান থেকে রাজা জনকের কাছে। তারা এসে দাঁড়ালো গাড়ির সামনে। বাসুদেবদা ওদের ওখানে একটু দাঁড়াতে বলে কোথায় যেন একটা গেল। এরই মধ্যে উর্মিলা আকাশের দিকে তাকিয়ে অগ্নিকে দেখালো কতগুলো ঈগল পাখি যেন হঠাৎ করেই তাদের দিকে এগিয়ে আসছে। হ্যাঁ, ঠিকই তো। তবে আমাদের দিকে নয়, মনে হয় ওরা উড়ে বেড়াচ্ছে। বাট এই এলাকাতে তো সেরম খুব একটা ঈগল নেই। এই চল চল, আমরা বরং গাড়িতে গিয়েই বসি। বলতে বলতেই হঠাৎ করে একসাথে অনেকগুলো ঈগল ডেকে উঠেই তীব্র বেগে তাদের দিকে এগিয়ে আসতে থাকলো। এই দৃশ্য দেখে এত শীতেও সবার কপালে দেখা যাচ্ছে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা। রায়, উর্মিলা আর ইন্দ্রাণীকে গাড়িতে তুলে দিয়ে রাজ আর অগ্নি গাড়িতে উঠতে যেতেই পিছন ফিরে দেখলো একটা কালো কুচকুচে ঈগল তাদের দিকেই তীব্র বেগে উড়ে আসছে। তার চোখ দুটো লাল আর লেজে দেখা যাচ্ছে সোনালি রঙের ছিটে। রাজের দৃষ্টি এখন আটকে গেছে সেই ঈগলের দিকেই। আরও কিছুটা কাছে আসতেই রাজ ভয়ে এবং আত্মরক্ষার জন্য নিজের হাত দুটোকে চোখের সামনে দিয়ে ঢেকে দেয়। রাজ কিছুক্ষণ পর তাদের গাড়িতে ঢিল পড়ার শব্দ শুনে চোখ থেকে হাত নামায়। তার মনে হয় কেউ যেন তাদেরই গাড়ি উদ্দেশ্য করে ক্রমাগত ঢিল ছুঁড়ে চলেছে। রাজ কিছু বুঝতে না পেরে পিছনে তাকাতেই দেখে একটা ধপধপে সাদা বাঁদর তার
তাদের গাড়ি উপেক্ষা করে ওই কালো কুচকুচে ঈগলের দিকে ঢিলগুলো অনবরত ছুঁড়ে চলেছে। একটা, দুটো, তিনটে, চারটে, একের পর এক। এবার ঈগলটা আরও রেগে গিয়ে তাদের ছেড়ে দিয়ে বাঁদরটার দিকে তেড়ে গেল। প্রথমেই সেই বাঁদরটার পাঁচকের উপর মারল এক আঁচড়। বাঁদরটাও কিন্তু ছাড়বার পাত্র নয়, সে উল্টে দেয় আরও এক ঢিলের বাড়ি। প্রায় মিনিট খানেক এই যুদ্ধের শেষে যখন পাখিটা আবার বাঁদরটার দিকে তেড়ে গেল, বাঁদরটা তখন পিছনে পড়ে থাকা একটা পাথরকে শক্ত করে এক হাতে ধরল, আর এক হাতে ধরল আগত ঈগলের মাথাটা। ব্যাস, তারপর দিতে থাকলো মাথার উপর ক্রমাগত বাড়ি। কিছুক্ষণ পরেই শোনা গেল ঈগলটার একটা শেষ চিৎকার, আর পড়ে রইল তার রক্তাক্ত নিথর দেহটা। রায় তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে রাজ আর অগ্নিকে গাড়িতে তুলে গাড়ি স্টার্ট দিতে বলে। গাড়ি যখন স্টার্ট দিয়ে যাচ্ছে, রাজ তখন পিছন ফিরে দেখল বাঁদরটার বাঁ চোখ দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়াচ্ছে তখনও, আর সে তাদেরই গাড়ির দিকে এক দৃষ্টে চেয়ে বসে রয়েছে। অনেকটা পথ আসার পর উর্মিলা অগ্নিকে জিজ্ঞেস করলো, এই বাসুদেবদা কই রে? উনি তো ফিরলেন না। আর একটা ফোন করে দেখ না কোথায় আছে। দাঁড়া উর্মিলা, দাঁড়া, আমি করে দেখছি। রাজ ফোনে বাসুদেবদার নাম্বারটা ডায়াল করলো। হ্যালো। হ্যালো। হ্যাঁ বাসুদেবদা, হ্যাঁ কই তুমি? না, আমরা তো বেরিয়ে গেছি ধনুষধাম থেকে অনেকক্ষণ। তুমি কই আছো? হ্যাঁ, তোরা বেরিয়ে গেছিস? না বেরিয়ে উপায় ছিল না, যা ঘটলো। উফ, প্রাণে যে বেঁচেছি এই অনেক। কেন রে, কি হয়েছে? তোরা সবাই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ঠিকই আছে। আমরা না হোটেলে যাচ্ছি, তুমি যত তাড়াতাড়ি পারো এসো। হ্যাঁ হ্যাঁ, তোরা যা, আমি এক্ষুনি আসছি। বলেই ফোন কেটে দেয় রাজ। হোটেলে ফিরে তারা সবাই রাজের ঘরে অপেক্ষা করতে থাকে বাসুদেবদার জন্য। কিছুক্ষণ পর বাসুদেবদা এলো। তখনও সবার চোখে মুখে ভয়ের ছাপ। রাজকে দেখে মনে হচ্ছে সে যেন এখনও সেই একই দৃশ্য তার চোখের সামনে দেখতে পাচ্ছে। ওই তো বাসুদেবদা এসে গেছে। ছিলে কোথায় তুমি? সব বলছি, আগে তুমি বলো যে তোমাদের এরকম অবস্থা কেন? কি হয়েছিল তোমাদের? আর বলো না, খুব জোর বেঁচেছি। এই বলেই রাজ আর অগ্নি পুরো ব্যাপারটা বাসুদেবদাকে খুলে বলল। বাসুদেবদা সব শুনে একটু শান্তভাবে বলল, যাক, তোমাদের কারোর ক্ষতি তো হয়নি। তোমরা একটা কাজ করো, রেস্ট নিয়ে নাও। এক সেকেন্ড, তোমার মাথায় ওই চোট কিসের? এটা আর বলো না। গাড়ি করে আসার সময় সামনে একটা শিবের মন্দির ছিল, তো সেটাই দেখতে গেছিলাম, কিন্তু হঠাৎ করেই ছোট্ট একটা পাথরে ধাক্কা খেয়ে পড়লাম উল্টে। ব্যাস, আর কি, চোখের ওপরটা গেল কেটে। তোমরা এত টেনশন নিও না এটা নিয়ে, তোমরা রেস্ট নাও। আমি বরং সবার জন্য একটু কফি বলি। এই বলে বাসুদেবদা বেরিয়ে গেল। তবে রাজের মনে একটা খটকা রয়েই গেল, যেটা সে কাউকে বলতে পারল না। এরপর অবশ্য তেমন কিছু ঘটেনি। পরের দিন তাদের যাত্রা ছিল অযোধ্যা। প্রথমে প্লেনে করে দিল্লি, সেখান থেকে ফারাক্কা এক্সপ্রেস ধরে আগ্রা হয়ে তারা পৌঁছয় অযোধ্যায়। স্টেশনে নেমে বাসে করে হোটেল যাওয়ার পথে রায় রাজের কাঁধে মাথা রেখে জিজ্ঞেস করলো, তুই কি এখনো টেনশন করছিস? আরে চাপ নিস না, আমরা সবাই তো আছি, আর ওরকম কিছু হবে না। এই বলে রায় রাজের হাতটা চেপে ধরল। ছাড়, এইসব নিয়ে ভাবিস না, আমাদের নেক্সট অ্যাকশন নিয়েও তো ভাবতে হবে। আচ্ছা, বাসুদেবদা কি একাই যাচ্ছে? যতদূর মনে পড়ে দেবুদা তো অন্য একটা গাড়ি করে বেরিয়ে গেল। মানুষটা বড়ই সাসপিশিয়াস, এই আছে আবার এই নেই। আরে সেরম নয় রে, লোকটা একটু আলাদা আমাদের থেকে, এই যা।
পেছন থেকে একটা কথা ভেসে এলো সবার কানে। কি হে বৎসগণ, আমাকে খুঁজছো নাকি? তুমি তুমি এখানে কি করে? সারাক্ষণ এত কাতর হয়ে ডাকো আমাকে, আমি কি আর না এসে থাকতে পারি? এত কিছুর মধ্যেও রাজের মনে কিন্তু তখনও কেমন যেন একটা খটকা লেগেই রয়েছে। রাজের মনে হতে থাকে তারা যে বাসে করে যাচ্ছে সেই বাসটাকে একটা কালো ছায়া ধাওয়া করে চলেছে। তার মনে হচ্ছে যখন থেকে তারা যাত্রা শুরু করেছে ঠিক তখন থেকেই যেন একজন তাদের সাথেই রয়েছে, তাদের পিছু নিয়েছে। সে মুখ বাড়িয়ে জানলা দিয়ে তেমন কিছুই দেখতে পারল না ঠিকই, কিন্তু তার মন বলছে কেউ যেন একটা তাদের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। বিকেলে অযোধ্যার দৃশ্যটা বেশ মনোরম। সূর্য ডোবার সাথে সাথেই আড্ডা বসলো বাসুদেবদার ঘরে। নানা রকমের কথা চলতে থাকে তাদের মধ্যে, ভূত পিশাচ, তন্ত্রমন্ত্র, পুরাতত্ত্ব, স্পেস সায়েন্স, সব কিছুই। আচ্ছা, তো কাল আমরা কোথায় যাচ্ছি? সেটা কাল সূর্যোদয় হলেই বুঝবে। আপাতত একটু পরে ঘুমাতেই যাব। ডিনার সেরে রুমে যাওয়ার সময় হঠাৎ উর্মিলার মনে হলো হোটেলটা যেন ঠিক নর্মাল নয়। কিছু যেন একটা আছে এখানে, কিছু যেন একটা হতে চলেছে। বাসুদেবদা তখন উর্মিলাকে ডেকে একটু চাপা স্বরে বলল, রাত্রে যদি খুব বেশি ভয় লাগে বা অস্বস্তি লাগে তাহলে হনুমান চালিসাটা না একবার শুনে নিও। আমি যাব নাকি? সেরম যদি কিছু হয় তাহলে? না, সেটা করে লাভ নেই। যার হবার তার হবেই। তুমি যেতে চাইলে যেতে পারো, কিন্তু তাতে হয়তো আজকের বিপদটা অন্য কোনো দিন এমন সময় হবে যখন উর্মিলা কোনো অচেনা জায়গায় একা হয়ে থেকে যাবে। এবার তুমিই দেখো কোনটা বেটার। আজ উর্মিলাকে একা ছেড়ে দিয়ে সারা জীবনের জন্য হাসি খুশি দেখবে, তাকে আজকের দিনটা বাঁচিয়ে দিয়ে সারা জীবনের জন্য অল্প অল্প করে কষ্ট পেতে দেবে। চিন্তা করিস না অগ্নি, আমার খুব প্রবলেম হলে আমি তোকে ফোন করে দেবো। অগ্নি, তুমি একটা কাজ করো, তুমি আজকে আমার সাথেই থাকো কিছুক্ষণ। তাহলে কোনো সমস্যা হলে তুমি আর আমি একসাথেই যেতে পারবো। এই বলে যে যার নিজের রুমে ফিরে গেল। ঘরে ফিরে উর্মিলা নিজের রুমে খাটের উপর আধশোয়া অবস্থায় এয়ারপডে গান শুনছিল। গান শুনতে শুনতেই উর্মিলা বিগত কদিনের ঘটনার কথাগুলো ভাবছিল। হঠাৎই ওর নাকে একটা গন্ধ আসায় ওর ভাবনার রেশ কেটে যায়। কেমন যেন একটা তীব্র আঁশটে গন্ধ। উর্মিলা কান থেকে এয়ারপডটা খুলে রাখে। গন্ধটা কিন্তু ক্রমশই বেড়ে চলেছে। গন্ধের কারণ খোঁজার জন্য সে দক্ষিণের জানালার কাছে গিয়ে দাঁড়ালো। আশপাশটা কেমন যেন অদ্ভুত একটা নিস্তব্ধতায় ছেয়ে রয়েছে। উর্মিলা দেওয়াল ঘড়িতে সময় দেখল, রাত 12:30। এমনিতেই এই সমস্ত দিকে রাতটা নামে একটু তাড়াতাড়ি, কিন্তু তাও এই গুমোট নিস্তব্ধতা তাকে বেশ অস্বস্তি দিচ্ছে। আকাশ একদমই পরিষ্কার, অথচ কোথাও হাওয়ার কোনো রকম লেশ মাত্র নেই। ওদিকে গন্ধটা কিন্তু এবার তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। উর্মিলা কিছু বুঝতে না পেরে এবার জানালা ছেড়ে বিছানার দিকে এগিয়ে এলো। ঘরের এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎই মনে হলো ঘরে যেন দ্বিতীয় কোনো এক ব্যক্তির আবির্ভাব ঘটেছে। এক অশুভ ইঙ্গিতের আভাসে বিচলিত হয়ে ওঠে তার মন। কিছুক্ষণ পর সে জানালার দিকে এসে দাঁড়ালো। তার মনে হতে থাকলো আজকের দিনটা মোটেও ভালো নয়। হঠাৎই সে অনুভব করলো কেউ যেন তার দিকে এক দৃষ্টে চেয়ে আছে। পিছন ফিরে তাকালো উর্মিলা, কিন্তু কই, কেউ তো নেই। তাহলে হয়তো মনের ভুল। এই ভেবে যেই না জানলার দিকে তাকিয়েছে অমনি তার চোখের সামনে ভেসে ওঠে একটা ছায়া মূর্তি।
চোখ দুটো তার পুরো লাল। হঠাৎ করে উর্মিলার দিকে তাকিয়ে থেকে উধাও হয়ে গেল মূর্তিটা। উর্মিলা আবারও জানলা দিয়ে দেখল, কিন্তু কোথায় কে? কোথাও তো কেউ নেই। উর্মিলার গলা এবার শুকিয়ে গেছে, গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না আর তার। সে বিছানায় গিয়ে বসলো। হঠাৎ তার মনে হলো তার গায়ে যেন টপ টপ করে কিসের একটা ফোঁটা পড়ছে, কিন্তু কই, সে তো কিছু বুঝতে পারছে না। আবার একটা ফোঁটা পড়ল। উর্মিলা এবার তার হাতের দিকে তাকালো। এ কি? এ যে তাজা রক্ত! উর্মিলা ভয়ে ভয়ে উপরের দিকে তাকাতেই আঁতকে উঠল। সেই কালো ছায়া মূর্তিটা তার দিকে এক দৃষ্টে চেয়ে আছে, আর তার জিভ থেকেই গড়িয়ে পড়ছে তাজা রক্তের ফোঁটা। মূর্তিটা একটু একটু করে উর্মিলার দিকে এগিয়ে আসতে থাকলো। এবার অনেকটাই কাছে এসে গেছে সে উর্মিলার। উর্মিলা স্পষ্ট দেখতে পারছে ওই ছায়া মূর্তিটার লাল চোখের মধ্যে নিজের প্রতিফলন। মূর্তিটা এবার জিভটা নিয়ে তার কপালের দিকে এগিয়ে আসতেই উর্মিলা ভয়ে তার চোখ বন্ধ করে নিল। ঘরের ভিতরটা কেমন যেন ধোঁয়াশায় ভরে গেছে, আর সেই আষ্টে গন্ধটা যেন এবার উর্মিলার দম বন্ধ করে দিচ্ছে। এরই মাঝে উর্মিলা হঠাৎ শুনতে পেল তার ফোন থেকে আসা হনুমান চালিসার কিছু লাইন। কিন্তু এটা কি করে সম্ভব? সে তো এয়ারপোর্টে গান শুনছিল। তবে সে বুঝতে পারল তার ঘরটা আবার নিজের স্বাভাবিকত্ব ফিরে পাচ্ছে আস্তে আস্তে। ধোঁয়াশার মাঝেও সে দেখতে পেল সেই ছায়া মূর্তি যেন কোনো এক অজ্ঞাত কারণে আর তার কাছে আসতে পারছে না। সে পালানোর চেষ্টা করছে, কিন্তু সেটাও পারছে না, বরং ভয়ে এক কোণায় দাঁড়িয়ে রয়েছে। উর্মিলা কিছুক্ষণ পর দেখল আবার সব নর্মাল। সে আগে একটু জল খেল, তার হাত এখনো কাঁপছে। সেই কাঁদো কাঁদো কণ্ঠে কোনো রকমে অগ্নিকে ফোন করে সব বলতেই কয়েক সেকেন্ডের মধ্যে অগ্নি আর বাসুদেবদা ছুটে এলো উর্মিলার ঘরে। বাসুদেবদা ঘরে ঢুকতে একটা ঠান্ডা হাওয়া এসে উর্মিলার সমস্ত ভয় দূর করে দিল। উর্মিলার সমস্ত কিছু অগ্নি আর বাসুদেবদাকে বলল, তবে এত ধকলের জন্যই হয়তো উর্মিলা সবটা বলার পরে অগ্নির গায়ে অজ্ঞান হয়ে এলিয়ে পড়ল। সব শুনে বাসুদেবদা অগ্নিকে বলল, এবার তুমি উর্মিলার সাথেই থেকে যেতে পারো, আর কোনো ক্ষতি হবে না কারোর। শুধু মাথায় রেখো, তোমাদের আর কোনো ক্ষতি হবার নয়। কি ছিল, কেন ছিল, কি জন্য এসেছিল, সে সব সময় এলেই জানতে পারবে। আপাতত শুয়ে পড়ো, সকালে বেরোতে হবে। আমি কি একটু কফি বানিয়ে দেবো? না না, আমি বানিয়ে নিচ্ছি। তবে সত্যি আর কিছু হবে না তো? জীবনের শেষ দিন অবধি এরম আর কখনোই হবে না। বলেই বাসুদেবদা বেরিয়ে গেল। অগ্নি উর্মিলাকে বিছানায় শুইয়ে দিয়ে উর্মিলার পাশেই বসে রইল। মনে মনে ভাবছিল মেয়েটা আজ সত্যি অনেকটা ভয় পেয়েছে। বসে বসে সব ভাবতে ভাবতেই কখন যে অগ্নি ঘুমিয়ে পড়েছিল সে নিজেও বুঝতে পারেনি। অগ্নির যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে সকাল 8টা। বিছানা থেকে উঠতে গিয়ে একটা টান লাগতেই অগ্নি পিছন ফিরে দেখল উর্মিলার হাতটা তখনও শক্ত করে অগ্নির হাতটা ধরে রয়েছে। কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট ছেড়ে উর্মিলা আর অগ্নি নিচে এসে বাকিদেরকে কালকের সমস্ত ঘটনা খুলে বলতে লাগলো। সবাই সেই শুনে তটস্থ হয়ে রইল। রাই উর্মিলাকে বলল, তুই আর অগ্নি বরং রেস্ট নে আজকের দিনটা, আমরাই বেরিয়ে আসি। হ্যাঁ উর্মিলা, আজকে বরং তুই রেস্ট নে, আমিও তো থাকছি তোর সাথে। উর্মিলা একটু শান্তভাবে বলল, না রে, আমি এখন ঠিকই আছি একদম। কালকের কথা বাদ দে, মাথায় এলেই গাটা কেমন শিউরে উঠছে। তার থেকে বরং চল বেরোই।
তারা প্রথমে গেল হনুমান নগরীতে, কারণ এখানকার লোকেদের বিশ্বাস যে এখনও নাকি হনুমানজি ওখানে বসে আছেন এবং তার থেকে অনুমতি না নিয়ে অযোধ্যা নগরীতে যাওয়া যায় না। হে অগ্নি, তোর মনে হয় না বাসুদেবদার জন্যই আমাদের সাথে এরম হচ্ছে? হয় না, এরম তো নয়। উফ, তবে কাল যা হলো তাতে তো আমার এখনো ওই বাসুদেবদার উপরে সন্দেহ হচ্ছে যে এটাই তো, যে তোকে যেতে কেন দিল না? তুই গেলে তো আর এত কিছুই হতো না। আমি না এবার থেকে বরং ওই লোকটার উপরে নজর রাখবো। তুই মনে করে দেখ, ধানুষ ধামেও আমাদের একা করে চলে গেছিল, আর তোর উর্মিলাকে একা রেখে দিল। আমার তো মনে হয় তন্ত্র নিয়ে যখন এতই জ্ঞান, উনিই কিছু একটা করছেন আমাদের পেছনে। কথাটা তো ঠিকই, এমনকি উনিই বা জানলেন কি করে যে আজকেই উর্মিলার সাথে এরম হবে? তার মানে কি? পেছন থেকে রাজের ডাকে অগ্নি আর ইন্দ্রাণী এগিয়ে গেল। তারা হনুমান নগরীতে সবাই প্রণাম সেরে গেল সুগ্রীব কেল্লা, তারপর দশরথ মহল, কনক মহল ও শেষে বাল্মীকি মন্দির দেখে যখন হোটেলে ফিরল তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা। তারপর যে যার নিজের ঘরে গিয়ে সকলে একটু ঘুমিয়ে নিল। রাতের ডিনার টেবিলে বসে রাই বাসুদেবদাকে জিজ্ঞেস করল, আজকে এতগুলো জায়গা ঘুরলে অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলামও, তবুও তুমি তো কিছু আজকে আর বললে না, কি ব্যাপার? তোমরা কি সত্যিই জানতে চাও নাকি ঠাট্টা করছো? ঠাট্টা করার হলে কি আর আপনাকে বলতাম? এত আগ্রহ ভরে যখন জিজ্ঞেস করছে তখন একটু কিছু বলে দিলেই তো হয়। তাহলে একটা কাজ করি, ডিনার সেরে সবাই বরং বাসুদেবদার ঘরে যাই, কি বলিস? হ্যাঁ, দ্যাটস গুড। চল তাহলে ডিনার সেরে বাসুদেবদার ঘরেই যাই আমরা। বাসুদেবদা তাড়াতাড়ি খেয়ে উঠে ঘরে চলে গেল। এই দেখে ইন্দ্রাণী অগ্নিকে বলল, দেখলি তো, ঘরে নিশ্চয়ই কিছু আছে, তাই বেরিয়ে গেল আগে আগে। আমার সন্দেহই ঠিক। তোরা এবার তো থাম অ্যাটলিস্ট, এতটাও সন্দেহ করিস না। তারা ডিনার সেরে সবাই বাসুদেবদার ঘরে এলো। বাসুদেবদার ঘরে যেতেই সবার নাকে একটা গন্ধ লাগলো, তবে সেটা সেই আষ্টে গন্ধ নয়, বরং একটু আলাদা, বেশ সুন্দর। বাসুদেবদা বলতে শুরু করলো, তোমরা কি সবাই জানো রাজা দশরথের কটা বিয়ে ছিল? হ্যাঁ, হে তো সবাই জানে, 3টে। এটা না জানার কি আছে? সেটা তো অফিসিয়ালি 3টে, আর আনঅফিসিয়ালি 350টা। এক মিনিট, আনঅফিসিয়াল মানে? বলছি, দাঁড়াও একটু। শ্রীকৃষ্ণের উল্লেখযোগ্য 10 অবতারের মধ্যে 6ম অবতার ছিলেন পরশুরাম, যিনি 21 বার এই সমাজের প্রায় সমস্ত ক্ষত্রিয়দের নিধন করেছেন। রাজা দশরথ এই কার্যপ্রণালী থেকে বাদ পড়েননি, তবে পরশুরাম সেই সব রাজাদের বাদ দিতেন যাদের রানীরা নিবস্ত্র হয়ে রাজাকে তার থেকে রক্ষা করতে এগিয়ে আসত। তবে এর আরেক বিকল্প ছিল, সেটা হলো যদি রাজা সেই সময় কোনো বিবাহের কাজ সম্পন্ন করতেন। তাই রাজা দশরথ দ্বিতীয় পথটাই বেছে নেন। এই করে তিনি 350 বার বিবাহ করেন। এত কিছু তো জানা ছিল না, বেশ ইন্টারেস্টিং তো। আচ্ছা, রামচন্দ্রের কি কোনো বোন ছিল? অনেকে বলে নাকি ছিল। হ্যাঁ, ঠিকই তো জানো। রাজা দশরথের একটা মেয়েও ছিল, তার নাম শান্তা। পরে রাজা দশরথ তার মেয়েকে তারই বন্ধু রাজা রম্পাতকে দত্তক দিয়ে দেন। পরে শান্তার বর ঋষি শাখামৃগ রাজা দশরথের জন্য পুত্রেষ্টি যজ্ঞ করেন, যার ফলস্বরূপ রামচন্দ্র ও তার 3 ভাইয়ের জন্ম হয়। এসব কথাবার্তার মধ্যে কখন যে রাত গড়িয়ে ভোর হয়ে এসেছে তাদের লক্ষ্যই নেই। রাজেন্দ্র তখন সবাইকে বলল, চলো তাহলে সবাই মিলে একটু গড়িয়ে নিই, একটু পরেই তো আবার আমাদের বেরোতে হবে। এই বলে যে যার ঘরে চলে গেল।
কিছুক্ষণ পরে সকাল হতেই সবাই ফ্রেশ হয়ে নিচে এসে দাঁড়ালো। বাসুদেবদা আবারও ঘর থেকে উধাও। ইন্দ্রাণী এবার রীতিমতো রেগে মেগে বলতে থাকলো, এই মানুষটা যে কোথায় উধাও হয়ে যায় কে জানে। ঠিক যখনই কিছু একটা অঘটন ঘটবে তখনই গায়েব হয়ে যায়। আমার তো মনে হয় এই মানুষটাই সব করছে। এই দাঁড়া, আমি বরং আরেকবার ঘরটা দেখে নিই। আরে আরে, যাচ্ছ কোথায়? এই তো আমি। এতক্ষণে আপনার আসার সময় হলো? কোথায় গেছিলেন? আরে গাড়িটা ঠিকঠাক করে বুক করতে গেছিলাম। চলো, বাইরে গাড়ি ওয়েট করছে। তোমার হাতের প্যাকেট ওটা কি আছে গো? এইটা এইটা তেমন কিছু না, ওই কিছু খাবার রেখে দিলাম। একটা কাজ করো, এটা তোমাদের কাছেই রেখে দাও। হাম্পি যেতে হলে তাদের অযোধ্যা হয়ে লখনৌ যেতে হবে, সেখান থেকে প্লেনে করে ব্যাঙ্গালোর এবং তারপর গাড়িতে করে হাম্পি। যেতে মোটামুটি ওই 14 ঘন্টার জার্নি। প্লেনের টাইম দুপুর 2টোয়, আর ঘড়িতে এখন বাজে বেলা 11টা। বাসুদেবদা 2টো গাড়ি বুক করেছে, একটায় বাসুদেবদা, রাজেন্দ্র, রায়, আর একটায় অগ্নি, উর্মিলা আর ইন্দ্রাণী। এয়ারপোর্টে পৌঁছে ব্যাগগুলো নিয়ে তারা কিছুক্ষণ অপেক্ষা করার পর প্লেনে উঠে রওনা দিল। যাত্রাপথে বিশেষ কিছু ঘটেনি, তবে একটা ব্যাপার সবার চোখে পড়েছে। সেটা হলো হঠাৎ করে বাসুদেবদার কেমন যেন একটু চুপচাপ হয়ে যাওয়া। উর্মিলা রায়কে একটু কৌতূহলী স্বরে বলল, এই রায়, বাসুদেবদার কি হয়েছে রে? এতটা পথ এলো, একদম চুপ হয়ে বসে আছে। না রে, জানি না। তবে গাড়িতে আসার সময় তো বলছিল যে তিনি নাকি হাম্পিতে গেলে তার কোন একটা বন্ধুর সাথে দেখা হবে, তারা নাকি দুজনেই খুব খুশি হবে। তারা হোটেলে যখন পৌঁছলো তখন রাত 1:20 সেই রাতে আর তেমন কিছু হয়নি। পরদিন সকালে উঠে রাজ ফ্রেশ হয়ে নিজের রুমে বসে আছে, এমন সময় অগ্নি এলো কফি হাতে রাজের রুমে। অগ্নি রাজের পাশে গিয়ে বসল। রাজের মুখটা কি একটা কারণে ফ্যাকাশে হয়ে রয়েছে। অগ্নিও ওর পাশে বসে কি যেন একটা ভেবেই চলেছে। কিছুক্ষণ পর রাজ একটু অন্যমনস্কভাবেই অগ্নিকে জিজ্ঞেস করল, আচ্ছা অগ্নি, সত্যি একটা কথা বলতো, তোর কি মনে হয় বাসুদেবদাকে অনেক কিছু লুকিয়ে গেছে? মানে শুনলাম তোদের নাকি কাল কি সব বলেছিল, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট হি হেল্পস আস ইন এভরি সিচুয়েশন। তবে মাঝে মাঝে ওনার বিহেভিয়ারটা কেমন যেন একটা সন্দেহপ্রবণ। রাজ বাইরের দিকে তাকিয়ে বলল, জানিস তো, আজকে না আবারও সেই স্বপ্নটা দেখলাম। জানি না তুই পুরোটা শুনলে আমাকে পাগল ভাববি কিনা। আমারও না তোকে কিছু বলার আছে। আমিও একটা স্বপ্ন দেখেছি, তবে তুই আগে বলে নে। রাজ বলতে শুরু করলো, আমরা একটা গুহা পথে ঢুকছি, পুরো অন্ধকার। সামনে কে একজন যেন হাঁটছে, বুঝলি? কিছু দূরে যাওয়ার পর একটা 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 বিভৎস প্রাণী আমাদের দিকে এগিয়ে আসছে, আর আর নিমিষেই। আসতে পারি বৎসগণ? কে? ও আচ্ছা, তুমি আসো আসো। কফি বলি একটা? না না, থাক, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, বেরোতে হবে তো নাকি? চল চল। অগ্নি একটু ভুরু কুচকে জিজ্ঞেস করলো, সময় নেই কেন বললেন? মনে হচ্ছে কিছু একটা তো হতে চলেছে, তাই। হঠাৎ মনে হওয়ার কারণ কি? আচ্ছা, আপনি কি তন্ত্রমন্ত্র জানেন নাকি? আমি তো আপনার কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। যাই হোক রাজ, এই লকেটটা দিয়ে গেছে আজকে হোটেল থেকে। কিসের লকেট রে? দেখে তো মনে হচ্ছে একটা গদা। রেখে দেবো সব। অগ্নি বেরিয়ে যাওয়ার পর বাসুদেবদা রাজেন্দ্রকে বলল, পৃথিবীতে সব জিনিসকে অমন অবিশ্বাস করো না। কিছু কিছু জিনিস না হয় বিশ্বাস করেই পড়ে নাও। কিছুক্ষণ পরে রাজেন্দ্ররা অঞ্জনাদ্রির দিকে রওনা দিল। গাড়িতে যেতে যেতে রায় হঠাৎ ফোন ঘাঁটতে ঘাঁটতে বলল,
এই এক সেকেন্ড, আমি গুগলে দেখলাম অঞ্জনাদ্রি উঠতে গেলে নাকি 375টা সিঁড়ি পেরিয়ে উঠতে হয়। ওয়েট, কত? 375? আমি নেই বাবা, ক্ষমা কর, তোরা যা। কেন রাজ, এবার কি হলো? আরে চল না ভাই, আমিও তো যাচ্ছি। তা বলে 375টা? চলো চলো, অনেক কিছু দেখতে হবে তো, জানতেও তো হবে নাকি। আপাতত ওই যে ওইদিকের বড় বড় পাথরগুলো দেখো। এরই মধ্যে বাসুদেবদার বারণ সত্ত্বেও ইন্দ্রাণী গাড়ি থেকে নেমে ফটো তুলছিল, আর অমনি কোত্থেকে একটা বাঁদর এসে তার খাবারের ব্যাগ নিয়ে একটা গাছে উঠে বসে রইল। আর এদিকে ইন্দ্রাণীও রেগে গিয়ে চিল্লাতে থাকে। আমি তো আগেই বারণ করেছিলাম তোমাকে, বড়দের কথা না শুনলে এমনটাই হবে। এবার বোঝো। উফ, জ্ঞান না দিয়ে কিভাবে ব্যাগটা উদ্ধার হবে সেটা বলে দিন না। একটা উপায় আছে, বাদরের সাথে তোমাকে বন্ধুত্ব করতে হবে। পারবে সেটা? আপনি কি আর কি করছেন আমার সাথে? এই অগ্নি, রাজ, তোরা একটু দেখ না রে। হ্যাঁ রে, দেখছি। তবে বুঝলি, যেটা দেখছি সেটা হলো বাদরটা তোর দিকে তাকিয়ে হাসছে। শেষমেশ অনেক করেও যখন ইন্দ্রাণী ব্যাগটা পেল না, তখন সে চুপচাপ শান্তমের মতো গাড়িতে উঠে বসে রইল। অগত্যা আর কি বা করা যাবে। তবে বাঁদরটা মনে হয় বেশ ভালো মানুষ ছিল। কিছুক্ষণ পর খাবারগুলো নিয়ে ব্যাগটা ইন্দ্রাণীর জানলার সামনে ছুঁড়ে ফেলে দিল। ইন্দ্রাণী কটমট করে ওর দিকে তাকিয়ে বসে রইল। কিছুক্ষণ পর তারা তাদের গন্তব্যে পৌঁছে গেল। তারা যেই না 25টা মাত্র সিঁড়ি পেরিয়েছে, অমনি আবার কোত্থেকে যেন একদল বাঁদরের আগমন। প্রত্যেকটা পর্যটককে ধরছে এবং যতক্ষণ না খাবার পাচ্ছে ততক্ষণ কারোর ছাড় নেই। তবে তাদের দিকে যেন কোনো এক অজ্ঞাত কারণে কেউ ফিরেও দেখছে না। 375টা সিঁড়ির উপরে উঠে তারা যেটা দেখলো তা দেখে প্রত্যেকের মন শান্ত হয়ে গেল। কি অদ্ভুত সুন্দর দৃশ্য চারিদিকে। তার মধ্যে সূর্যাস্তের সময় আরো মনোরম হয়ে উঠেছে। সূর্যটাকে দেখে সত্যিই যেন মনে হচ্ছে একটা পাকা আম। তারা এবার মন্দিরে প্রবেশ করলো। মন্দিরে প্রবেশ করে তারা যেটা দেখলো সেটা হলো রাম সেতুর পাথর, যেটা একটা কাঁচের জারের মধ্যে রাখা, আর সেটা জলের উপর ভাসছে। তার পাশে একটা রাম সীতার মন্দির। সত্যি সবার মধ্যে যে এত ক্লান্তি, এত ভয়, এত কিছু কাজ করছিল, সব যেন প্রকৃতি তাদের থেকে নিয়ে নিয়েছে, আর তার বদলে তাদের মধ্যে দিয়ে দিয়েছে অপার সাহস। একটু কিঞ্চিত করে অগ্নি এবার বলল, আচ্ছা বাসুদেবদা, বলছি যে হনুমানজি কি সত্যি শক্তিশালী মহাবলী ছিল? মানে যখন ইচ্ছে নিজের আকার ছোট বড় করতে পারতো? আচ্ছা বলছি, উনি কি সত্যি খুব গতিতে উঠতো? প্রথমত, তোমরা যদি ভেবে থাকো যে হনুমান আমাদের মতোই ছিলেন, তাহলে সেটা একান্তই ভুল। হনুমানের একটা গোষ্ঠী ছিল যার নাম কপি। এই কপি সম্প্রদায়ের হনুমানদের উচ্চতা হতো অনেকটাই বড়, যা আমাদের এখনকার দিনে দেখলে মনে হবে অবিশ্বাস্য। আর দ্বিতীয়ত, শরীরের উচ্চতা বাড়ানো কমানো এমন কিছুই না, এটাও এক ধরনের বিদ্যা যা এখন প্রায় অজ্ঞাত। আর রইল উঠতে পারতো কি না, একটা মানুষ যদি সাধারণভাবে 30 ফুটের হয় তাহলে সে এক লাফে অনেকটাই যেতে পারবে। তাহলে 50-60 ফুট উচ্চতা হলে তার একটা লাফকে উঠতে পারার মতনই লাগবে। তাহলে লঙ্কা থেকে হিমালয় অব্দি যাত্রাটা? হাসালে বৎস, একটা গোটা পাহাড় তুলে আনতে গেলে যতটা বড় শরীরের দরকার, অতটা বড় শরীর করলে এক লাফে শ্রীলঙ্কা থেকে মোটামুটিভাবে অনেকটাই যাওয়া সম্ভব। লঘিমা আর গরিমা বিদ্যা জানলে তুমিও এটা করতে পারবে। তবে তোমরা কি জানো
আমাদের দেশে এমন একটা জায়গা আছে যেখানে হনুমানজির পুজো হয় না? এটাও সম্ভব নাকি? বাই দ্য ওয়ে, কি নাম জায়গাটার? উত্তরাখণ্ডের দ্রোণগিরিতে। হ্যাঁ হ্যাঁ, এই নামটা শুনেছি আমি, তবে এই ঘটনাটা জানতাম না। এবার চলো নামা যাক, বিকেল তো প্রায় শেষ, পরশুদিন কিন্তু আবার শ্রীলঙ্কা। বাসুদেবদা মনে মনে যেটা বিড়বিড় করে বলল সেটা অগ্নি কিছুটা শুনতে পেল। যত কাণ্ড হবে সবই লঙ্কাতে, শুধু আবার আগুনটা লাগলেই হলো। এতক্ষণ ধরে যারা গল্পটি শুনছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন এবার শুনে নেওয়া যাক বাসুদেবদা যে দুর্যোগের ইঙ্গিতটা দিচ্ছিলেন সেটা আসলে কিসের। আগামীতে কি আরও কোনো বড় বিপদ ঘনিয়ে আসতে চলেছে? পরদিন সকাল থেকে বাসুদেবদা আবার নিখোঁজ। না তাকে ফোনে পাওয়া যাচ্ছে। তার দেখা মিলল একেবারে বিকেলের দিকে। তিনি কোনো রকম বাক্য ব্যয় না করে সবাইকে তার ঘরে ডাকলেন। সবাই এলো, কিন্তু রায় এলো না। রাজ সবাইকে জানিয়ে দিল যে রায় রুমে ঘুমোচ্ছে। উফ, সকাল থেকে আমরা তোমার টিকিটাও পাইনি। আচ্ছা, তুমি ছিলে কই বলো তো? কোথায় আর থাকবেন, ঘুরছিল হয়তো পথে ঘাটে। এক বুড়োর সাথে একটু ঋষিমুখ পর্বতটা ঘুরে দেখে এলাম। গিয়ে কি কিছু নতুন পেলেন? না পেলে কি উনি আমাদের ডাকতেন? বাসুদেবদা সবার জন্য কফি অর্ডার দিয়ে বললেন, ঋষিমুখ পর্বতে গিয়ে অনেক স্মৃতির পুনর্জাগরণ ঘটল। এটা সেই পর্বতটা না যেটা বানররাজ বালি বেরোতে পারতো না? আচ্ছা বাসুদেবদা, বলছি হনুমান আর বালির মধ্যে কে বেশি শক্তিশালী? স্বাভাবিকভাবেই হনুমানজি। ঘটনাচক্রে দুই মহারথীর মধ্যে একবার ভয়ঙ্কর লড়াই বাধে। বানররাজ বালি ছিলেন ব্রহ্মার বরপুত্র। তিনি বর চেয়েছিলেন যে লড়াইয়ের সময় তার শত্রুর অর্ধেক শক্তি তিনি লাভ করবেন। সেই মতো হনুমানজির সাথে লড়াইয়ের সময় বানররাজ হনুমানের অর্ধেকটা শক্তি লাভ করেন। আচ্ছা, হনুমানজির শক্তি ঠিক কতটা ছিল? তাহলে একটা ছোট্ট কথা বলি শোনো। বালি আর হনুমানের লড়াইয়ের সময় ব্রহ্মার আদেশে হনুমানজি শুধু তার শক্তির 10% নিয়ে যান, কিন্তু অপার রত্নাকরের থেকে অর্ধেক জল তুলে নিলেও সে তখনও অপারই থাকে। তাই বানররাজ বালি তার অর্ধেক শক্তি অর্জন করলেও হনুমানের শক্তি এক বিন্দুও কমেনি, বরং হনুমানের এই অপার শক্তির ওপর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং শেষ পর্যন্ত পালিয়ে যান। আচ্ছা, এখানে সীতাঝিল নামে? বাসুদেবদা কথাটা এক প্রকার কেড়ে নিয়েই বলল, হ্যাঁ, গেছিলাম সেখানেও, তবে এখন আর সেই পবিত্রতা নেই, সব হারিয়ে গেছে। হঠাৎই রায়ের চিৎকারে সবাই চমকে ওঠে। রাজ সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে রায়ের ঘরের দিকে ছুটে যায়। তার পিছন পিছন ছোটে বাকিরাও। তারা সবাই সেখানে গিয়ে যা দেখে তা কিছুটা এরূপ। রায় বিছানায় শুয়ে আছে, আর বিছানার চারপাশে তাজা রক্তের দাগ, এবং বারান্দার দরজাটাও খোলা। সেখান থেকে আসছে একটা ডানা ঝাপটানোর শব্দ। বাসুদেবদা বারান্দার দিকে ছুটে গিয়ে দেখলেন একটা আধমরা পাখি তার শেষ জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে। তার ঠোঁটে রয়েছে একটা মৃত সাপ, কিন্তু তার বিষ দাঁত দুটো পাখিটার গলার কাছে বিঁধে রয়েছে। সেই সাপের বিষের প্রভাবেই পাখিটার এমন অবস্থা। বাসুদেবদা পাখিটাকে স্পর্শ করা মাত্র সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। বাসুদেবদা একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরে এসে রায়কে সমস্তটা খুলে বলতে বললেন। রায় তার স্তম্ভিত ও ভয়ার্ত কণ্ঠে আস্তে আস্তে বলতে শুরু করলো, আমি 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 শুয়েই ছিলাম। হঠাৎ মনে হলো শরীরটা কেমন ভারী হয়ে যাচ্ছে, দমটা একদম বন্ধ হয়ে আসছে। তাই বারান্দার দরজাটা একটু খুলে বিছানায় শুয়ে শুয়ে মুভি দেখছিলাম।
মুভি দেখতে দেখতে শুয়ে পড়েছিলাম। হঠাৎ কি যেন একটা অনুভূতি হতেই চোখ খুলে দেখি ওই 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 সাপটা আমার পাশে আমার দিকে ফোনা তুলে বসে আছে। আমিও নড়ছি না যাতে ও কোনো আক্রমণ না করে। দেখি ও ও ও আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। একটা সময় ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ভয় আর থাকতে না পেরে যেই না চিৎকার করেছি অমনি ও আমার দিকে কামড়াতে এলো। আমার হাতের সামনে ওই বোতলটা ছিল, ওটা দিয়ে কোনো রকমে একটা আঘাত করেই ওকে আমার থেকে দূরে ছুঁড়ে ফেলে দিই। তারপর আমি দরজার দিকে এগোতে যাচ্ছিলাম, দেখি ততক্ষণে আবার আমার দিকে এগিয়ে এসেছে। আর হঠাৎ করেই ওই পাখিটা চলে এসে ওকে বারান্দার দিকে নিয়ে যায়। আর তারপর তো বলেই রায় কেঁদে ফেলে। রাজ রায়কে জড়িয়ে ধরে আশ্বস্ত করার চেষ্টা করে। অগ্নি আর বাকিরা সবাই মিলে হোটেল কর্তৃপক্ষকে পুরো ঘটনাটা খুলে বলে এবং এই ঘটনার বিরুদ্ধে তাদেরকে যথাযথ পদক্ষেপ নিতে বলে। সেই রাতে আর কিছুই ঘটেনি। রাজ রায়ের ঘরে থাকলেও তাদের কারোর চোখেই ঘুম নেই। পরদিন রাত 2টোই ফ্লাইট, সেই মতো 6টা নাগাদ রওনা দিল সকলে। হোটেল থেকে স্টেশন যেতে সময় লাগে ওই আধ ঘন্টা। সেখান থেকে 7:30টার ট্রেন ধরে হুগলি জাংশন, সেখান থেকে মিনিট 20 দূরত্বে এয়ারপোর্ট। এয়ারপোর্টে আসা অবধি রায় তেমন কোনো কথাই বলেনি, কেউ তাকে অবশ্য ঘাটায়ওনি সেরকম। রাজ ক্যাবের টাকা মিটিয়ে দিয়ে বাসুদেবদাকে একটু আলাদা করে জিজ্ঞেস করলো, বাসুদেবদা, বলছি কাল রাতের ঘটনাটা কি হলো বলো তো? তুমি তো বারান্দায় গিয়েছিলে, কি দেখলে? ইজ এভরিথিং অল রাইট? ভাবগতি ভালো ঠেকছে না, কিন্তু তোমরাও তো চিন্তা করো না, আমি তো আছি। ওটাই তো বেশি ভয়ের। কখন বিপদ এনে ফেলবেন আমাদের ঘাড়ে কে জানে। বাসুদেবদা হাসতে হাসতে এগিয়ে গেল বোর্ডিং কাউন্টারের দিকে। রাত 2টোর ফ্লাইটে তারা কলম্বো পৌঁছল। যখন এয়ারপোর্টে নামলো ঘড়িতে সময় তখন সকাল 7টা। কলম্বো থেকে গাড়ি করে 5.5 ঘন্টা হাক গালা। সেখানে সেদিনকার মতো বিশ্রাম নেওয়ার সিদ্ধান্তে তারা উপনীত হল। হোটেলে চেক ইন করে আবার বাসুদেবদা বেপাত্তা। দুপুরে খেতে বসে সবাই বাসুদেবদার খোঁজ করতে থাকে। তখন ইন্দ্রাণী রাজকে জিজ্ঞেস করে, কি রে রাজ, রায় কই? আসলেও সেদিনকার ঘটনাটা এখনো ঠিক মেনে নিতে পারেনি। ও ঘরেই লাঞ্চ করে নিয়েছে, আমি খাইয়ে দিয়ে তবেই এলাম। এই বাসুদেবদা কি বললো রে এ ব্যাপারে? মানে কেন হলো এরকম হঠাৎ? দেখ, জিজ্ঞেস তো করলাম, খালি বললো যে ভাবগতিক ভালো না। ভাবগতিক ভালো না মানে কি? খোলসা করে কিছু বলেছে? উনি কিনা বলবেন খোলসা করে? আশালি রে উর্মি, আমার তো ওনাকে খুব একটা পছন্দ হয় না। কেমন যেন চাপা, অথচ মনে হয় সবই জানে, তাও চুপ। অগ্নি এবার একটু রেগে গিয়েই বলল, তোর তো সবেতেই সমস্যা। আমারও সন্দেহ হয়, তবে তোর মতন অতটা করি না। তুই এখনো মানুষ চিনতে পারিস না। আচ্ছা, তুই ভূত ধরিস কি করে রে? বাসুদেবদা খাবারের টেবিলের দিকে এগিয়ে এসে ধপ করে বসে বলল, অগ্নিবাবু, রাগের আগুনের আঁচটা একটু কমাও। কাজ করা আর অভিজ্ঞতা অর্জন দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। তবে আশা করছি ইন্দ্রাণী দেবী খুব শীঘ্রই অভিজ্ঞ হতে চলেছে। মানে কি বলতে চাইছেন? একটু খুলে বলুন তো দেখি। আপনি আপনি আবার নিশ্চয়ই একটা গন্ডগোল পাকাবেন। পাকাবেন কি, বরং পাকিয়েই এসেছেন। এবার তো থাম তুই। মনে আছে তো হাম্পির ওই বাদরটাকে?
বাসুদেবদার রাজের পাতের দিকে একটু ঝুঁকে কিছুটা খাবার মুখে পুরে রাজের কানে কানে বলল, রাইকে একটু চোখে চোখে রাখিস, আর লকেটটা হাতছাড়া করিস না। সত্যি তো, লকেটের কথাটা তো বেমালুম ভুলেই গেছিল রাজেন্দ্র। পরদিন সকালে সবাই সময় মতো তৈরি হয়ে নিচে নেমে এলো। রাই আজকে অনেকটাই সুস্থ বোধ করছে। রাজ আজ ওর গলায় হাম্পির হোটেল থেকে পাওয়া লকেটটাও পরিয়ে দিয়েছে। তারা সকলে একসাথে রওনা দিল অশোক বাটিকার উদ্দেশ্যে। সেখানে পৌঁছানো মাত্র তারা সবাই বনটার সৌন্দর্য ঘুরে ঘুরে উপভোগ করতে থাকে। কিছুক্ষণ পর বাসুদেবদার সামনে একটা আদিবাসী সম্প্রদায়ের লোক এসে উপস্থিত হয়। তবে তাকে দেখে কেমন যেন তান্ত্রিক গোছের মনে হয়। তার গায়ের রং তামাটে আর সর্বাঙ্গে ছাই ভস্য মাখা, কানে কুন্দন, নাকে নথ, হাতে মোটা ধাতুর বালা, পরনে কালো একটা ধুতি। তবে যে জিনিসটা সব থেকে বেশি নজর কাড়ে তা হলো তার গলার মুন্ডমালা এবং হাতের লাঠিটা। লাঠিটা কোনো গাছের শাখা পেঁচে বানানো সম্ভবত। লাঠিটার মাথায় 5টি প্রজাতির প্রাণীর করবি, একটি মাছের, একটি সাপের, একটি খেচড়ের, একটি বাঘের, আর সবশেষে যেটা আছে সেটা হলো নরকরটে। বাসুদেবদার লোকটার সাথে সিংহলি ভাষায় কথোপকথন করার পর সকলের উদ্দেশ্যে হাঁক দিল, চলো হে সকলে। সবাই বাসুদেবদার কাছে এলো। অগ্নি বলল, কোথায় আবার যাব? রাবণের দেহখানি একটা গভীর জঙ্গলের গুহাতে রাখা আছে। এখানকার সিংহলি অধিবাসীরা সেটাই বিশ্বাস করে। ঠিক সময় এলে নাকি রাবণ আবার পুনর্জীবিত হবে। ইন্দ্রাণী একটু মজা করেই বলল, বলছি রাবণের মমি দেখতে গিয়ে আবার আমরাই ছবি হয়ে যাব না তো? ইন্দ্রাণী প্লিজ একটু থাম। আচ্ছা বলছি, এই গুহার খোঁজ পেলে কই? ওই যে আমাদের লোকাল গাইড। তান্ত্রিককে দেখা মাত্রই তাদের শরীরে একটা শীতল ঢেউ খেলে গেল। তারা যতই গুহার দিকে এগোচ্ছে ততই আবহাওয়া ক্রমশ খারাপ হতে থাকে। সূর্যের আলোটাও ক্রমশ ক্ষীণ হয়ে আসে। ইন্দ্রাণী এতক্ষণ গুগল ম্যাপ দেখে তাদের লোকেশনটা চেক করছিল, কিন্তু হঠাৎ একটা জায়গায় এসে তাদের সবার ফোনের পয়েন্টার স্থির হয়ে যায়। এই উর্মিলা, দেখ তো লোকেশনটা কাজ করছে না কেন? কই দে দেখি। উর্মিলা ফোনটা নেড়ে চেড়ে দেখে বলল, কই কিছুই তো বুঝতে পারছি না। এই অগ্নি, তুই একবার দেখ তো। অগ্নিও আবার দেখে বলল, ওহো, ফোনে তো নেটওয়ার্কই নেই, আর আমার মোবাইলটাও এখানে হ্যাং হয়ে বসে আছে। রাই রাজকে বলল, বুঝলি রাজ, শরীরটা আর ভালো লাগছে না রে। কেন রে, কি হলো? জল খাবি? দেব? ওষুধ দেব? বাসুদেবদা রাইয়ের দিকে এগিয়ে এসে বলল, নাও, এটা সাথে রাখো। এটা বন তুলসী, খেয়ে নাও 2-3টে পাতা, দেখো স্বস্তি পাবে। ঘণ্টাখানেক পর তারা গুহার ভিতরে সব কাজ সেরে ফিরে আসার সময় যখন প্রায় প্রবেশপথের কাছাকাছি, তখন শুনতে পেল কান ফাটানো বজ্রপাতের শব্দ। তারা গুহার থেকে প্রায় বেরিয়ে এসেছে এমন সময় দেখে যেই তান্ত্রিকটি তাদেরকে গুহার ভিতর নিয়ে গিয়েছিল সে এখনও এসে পৌঁছয়নি। তারা অপেক্ষা করার কথা ভেবে দাঁড়িয়ে থাকে। ঠিক এমন সময় উর্মিলা দেখতে পায় তান্ত্রিকটি উপর একটি গুহার প্রবেশ পথের সামনে দাঁড়িয়ে। তবে না, এটা অন্য একজন। সে একই বেশভূষা ঠিকই, কিন্তু ভালো করে না দেখলে বোঝা যায় না যে এটা অন্য একজন। বাসুদেবদা তার সাথে কথা বলে জানলেন ওই গুহা দিয়ে রাবণের রাজমহলে যাওয়া যায়। তবে এটা একটা গোপন সুড়ঙ্গ। এই পথের হদিশ শুধু এই সম্প্রদায়ের কিছু হাতে গোনা লোক বাদে আর কেউ জানে না। কিছুক্ষণ চুপ করে যাওয়ার পর বাসুদেবদা রায়কে জিজ্ঞেস করল, কি রায় দিদিমণি, এখন ঠিকঠাক লাগছে? হ্যাঁ, অনেকটা সুস্থ লাগছে।
আচ্ছা, আপনি এতটা রাস্তা কোনো ইনফো না দিয়েই এলেন কিভাবে? তথ্য ভাণ্ডারে আকাল পড়লো নাকি? সেটাই তো স্বাভাবিক, তাই নয় কি? গুগল, উইকিপিডিয়া কিছুই তো চলছে না। রাবণের নামের আসল অর্থ জানো? রাবণের নামের অর্থ হলো যার গর্জনে সকলে ভয় পায়। আসলে তার নাম ছিল দশগ্রীবা, যার অর্থ 10টা মাথা। আসলে অনেকের মতে রাবণের একটাই মাথা ছিল, কিন্তু তার গলায় এমন এক রত্নখচিত মালা ছিল যেটা একটা ইলিউশন তৈরি করত 10টা মাথার। আবার অনেকের মতে রাবণ 10 রকমের বিদ্যা জানতেন, তাই তাকে দশানন বলা হয়, এবং প্রত্যেকটা বিদ্যাকে এক একটা মাথা দিয়ে তুলনা করা হয়। আবার দশাননকে খারিজও করা যায় না, কারণ তার পিতা ছিলেন ঋষি বিশ্ববাস আর মাতা অসুর কন্যা কৈশিকী। আমি শুনেছি উনি নাকি 10 মহাবিদ্যার অধিকারী ছিলেন। অবশ্যই, শ্রীলঙ্কা, তামিলনাড়ুর অনেক জায়গায় তার পুজো হয়। তাকে শ্রীলঙ্কায় পুজো করা হয় বিদ্যার দেবতা হিসাবে। তোমরা হয়তো জানো না, এই মডার্ন অ্যাস্ট্রোনমি তারই সৃষ্টি। তোমরা এই যে শিবস্তোত্তম করো, এটাও ওনারই সৃষ্টি। রাবণের মতন বিদ্বান ব্রাহ্মণ নেই বললেই চলে। হঠাৎ এরম বলার কারণ কি? কারণ রাবণ নিজেই নিজের পরাজয়ের জন্য যুদ্ধ করে। রাম যুদ্ধের আগে শিবের পুজোর জন্য ব্রাহ্মণ খুঁজছিলেন। এমন সময় তিনি রাবণকে ডেকে পাঠান। শুধু তাই নয়, পুজোতে সীতার দরকার পড়ায় রাবণ কিছুক্ষণের জন্য নিজের সাথে সীতাকেও আনেন, পুজো সম্পন্ন করেন এবং যাওয়ার সময় রামকে বিজয় হবার জন্য আশীর্বাদ দেন। সীতাকে সারা জীবন বিবাহিত থাকার আশীর্বাদ দিয়ে যান। এবার তোমরাই বলো, রাবণ তাহলে কেমন ছিল? হঠাৎ করেই রাজ লক্ষ্য করে তার স্বপ্নে দেখা সেই জায়গাটার সাথে এই জায়গাটার অদ্ভুত রকম মিল পাচ্ছে সে। সেই সামনে লাঠিতে ভর দিয়ে চলা লোকটা, লাঠিতে ভর দিয়ে চলার ঠক ঠক শব্দ, তবে কি এবার মশালটাও নিভে যাবে? ভাবতে না ভাবতেই সামনে লাঠিতে ভর দিয়ে চলা লোকটার হাতের মশালটা সত্যি নিভে গেল। তবে কি এবার সত্যি? ভেবেই রাজের শির দ্বারা দিয়ে একটা বিদ্যুৎ প্রবাহ খেলে গেল। সবাই চুপ। রাজ শক্ত করে রাইয়ের হাতটা ধরে রয়েছে। তবে এবার আর কোনো লাল চোখ দেখতে পাওয়া গেল না। যাক, শান্তি তাহলে। কিছুক্ষণ পর তারা দেখল একটা ভগ্নপ্রায় প্রাসাদ। তার কারুকার্য দেখে মনে হয় কয়েক হাজার শতাব্দী আগে তার জৌলুস আরও অনেক বেশি ছিল। তারা সেই রাজপ্রাসাদের সৌন্দর্যের মোহের মধ্যে হারিয়ে গিয়েছিল। তবে সুখ ছিল ক্ষণস্থায়ী। হঠাৎই তাদের মোহ ভঙ্গ করে দেয় এক বিকট হাসির শব্দ। আস্তে আস্তে সেটা পরিণত হয় একটা জান্ত চিৎকারে। একই সঙ্গে তারা দেখতে পারে এক জোড়া লাল চোখ তাদের দিকে ক্ষিপ্র দৃষ্টিতে তাকিয়ে আছে। তার দেহের গঠন, আলো আধারে খেলার মধ্যে দেখা যাচ্ছে একটা অবাস্তবিক অবয়ব। যেটা দেহের ঊর্ধ্বাংশ মানুষের মতো হলেও নিচের অংশটা সরীসৃপের মতো। তারা এই দেখে প্রাণপণে ছুটতে শুরু করলো সবাই। পাশ থেকে অগ্নি বলে উঠল, রাজ, এটাই তো আমাদের দেখা সেই স্বপ্নটা না? রাজ কিছু না বলে রায়কে নিয়ে এগোতে থাকে প্রবেশ পথের দিকে। হঠাৎই তাদের উপর পড়তে থাকে বড় বড় পাথরের চাই। ছুটতে ছুটতে আচমকা একটা পাথরের হোঁচট খেয়ে রায় আর রাজ মাটিতে মুখ থুবড়ে পড়ে। তাদের হাত থেকে টর্চটা ছিটকে গিয়ে ভেঙে যায়। রায় পড়ে যাওয়ার সাথে সাথে তার মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। রাজ দেখতে পারে তাদের দিকে ক্রমাগত একটা লাল চোখ, আর সাথে এগিয়ে আসছে দানব আকার এক হাত তাদের প্রাণ কেড়ে নিতে। রাজের শক্তি প্রায় নেই বললেই চলে। না না,
তার আর হয়তো নতুন দিনের সূর্যের আলো দেখা হলো না। রাজ নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে তার মৃত্যু দূতকে। দানব আকার হাতটা এগিয়ে আসছে তারই দিকে, কিন্তু এ কি? রাজ দেখলো তার পেছন থেকে একটা লোমশ হাত এসে সেই দানব আকার জীবটার হাতটা শক্ত করে ধরে তাকে ছিটকে ফেলে দিল বেশ খানিকটা দূরে। রাজ দেখলো সেই লোমশ হাতটা থেকে বেরোচ্ছে কমলা রঙের ছটার আভা, আর সেই আভার প্রবাহে রাজ সংজ্ঞা হারায়। এদিকে ইন্দ্রাণীও প্রাণপণে ছুটতে থাকে, তবে অগ্নি আর উর্মিলা অনেকটাই এগিয়ে গেছে ততক্ষণে। ইন্দ্রাণীর পায়ের গতি ক্রমশ কমে আসছে। দৌড়তে দৌড়তে ইন্দ্রাণী হোঁচট খেয়ে পড়ল মাটির উপর। উপরের দিকে তাকিয়ে সে দেখল একটা বড় পাথরের চাই যেন তারই জন্য অপেক্ষা করছিল। সে ওখানে পড়ে যেতেই পাথরটা উপর থেকে খসে পড়ল। তবে ইন্দ্রাণী যেটা দেখল সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখল পাথরটা কোনো এক দৈব বলে তার ঠিক মুখের সামনে এসে থেমে গেল। ইন্দ্রাণীর এরকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি। ইন্দ্রাণী কিছুক্ষণ ওরকমভাবে পড়ে থাকার পর পাথরটা একটু সরে যেতেই উঠে দাঁড়িয়ে পিছন ফিরে তাকাতেই দেখে বাসুদেবদা তার দিকে তাকিয়ে মুচকি হাসছে আর আঙুলের সাহায্যে কত বড় পাথরটাকে আরামসে ছুঁড়ে ফেলে দিল। ইন্দ্রাণী দেখতে পেল বাসুদেবদার পেছন থেকে কমলা একটা আভা বেরোচ্ছে। সে সেই দিকে দৌড়ে গেল। ওদিকে গিয়ে সে যা দেখতে পেল তা কিছুটা এইরূপ। এক প্রকাণ্ড আলোক মূর্তি সেই দানব আকার জীবটার সাথে লড়াই করে চলেছে। কখনো দানব আকার জীবটা ওই কমলা আভাটাকে আঘাত করছে, আবার কখনো সেই আলোক মূর্তিটা ওই দানব আকার জীবটাকে। একটা সময় এমন হলো যে দানব আকার জীবটা প্রায় বেশ কয়েক ফুট বেড়ে গেল আর ওই আলোক মূর্তিটাকে পাথরের গায়ে আছড়ে ফেলতে লাগলো। তবে তা বেশিক্ষণ ধরে চলতে পারল না, কারণ আলোক মূর্তিটা এবার উচ্চতায় দানব আকার জীবটার থেকেও বেশ কয়েক গুণ বড় হয়ে প্রায় গুহার সমান সমান দেহ ধারণ করল। এবার সে তার গদাটা হাতে নিয়ে এমন লড়াই করলো যে কয়েক মুহূর্তের মধ্যেই সেই জীবটা চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। শুধু তাই নয়, মাটিতে লুটিয়ে পড়তেই একটা ধোঁয়ার মতো কি যেন বেরোলো তার দেহ থেকে, এবং সঙ্গে সঙ্গে সেই দানবটা বদলে পরিণত হলো সেই তান্ত্রিকটাতে। ইন্দ্রাণীর দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। সে ভালো করে চশমাটা মুছে নিয়ে আবার একবার পড়ে দেখল, কিন্তু না, সব সেই একই রকম ঝাপসা। এবার সে চশমাটা চোখ থেকে খুলে মুছতে মুছতে হঠাৎই সামনের দিকে তাকিয়ে চমকে উঠল। এ কি, সে তো চশমা ছাড়া কোনোদিন কিছুই দেখতে পায় না, তবে এখন সে এত পরিষ্কারভাবে সামনে সব কিছু কি করে দেখছে? সামনে কি একটা যেন উজ্জ্বল জিনিস পড়ে রয়েছে। ইন্দ্রাণী এগিয়ে গিয়ে দেখে রায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে, আর ঠিক সেই অবস্থাতেই পড়ে রয়েছে তার পাশে রাজ। রায়ের পাশে যে টিমটিমে আলোর উৎসটা দেখা যাচ্ছে সেটা আসলে রায়ের গলার লকেটের সেই গদাটা। তবে ইন্দ্রাণী এটা খেয়াল করতে পারল যে ওই ছোট্ট গদাটার একটা অংশের কিছুটা যেন চটে গেছে, ঠিক যেমন যুদ্ধ করলে হয়। ইন্দ্রাণী আবার সেটা রায়ের গলায় পরিয়ে দেয়। ঠিক এই সময় পেছন থেকে বাসুদেবদা বলে ওঠে, তাহলে তোমার অভিজ্ঞতা হলো? ইন্দ্রাণী আর কোনো রকম বাক্য ব্যয় না করে শুধু একটা সম্মতিসূচক মাথা নেড়ে রায়কে এবং বাসুদেবদা রাজকে নিয়ে গুহার বাইরে বেরিয়ে আসে। তারও কিছুক্ষণ পর বেরিয়ে আসে অগ্নি আর উর্মিলা। এরপর কেটে গেছে প্রায় 3 দিন। তারা সবাই ভীষণ রকম মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রায় আর রাজেন্দ্র এই 3 দিন পর চোখ খুলল। রাজ চোখ খুলেছে দেখে বাসুদেবদা একটু স্বস্তি পেল। কিছুক্ষণ পর রায়ও চোখ খুলল। বাসুদেবদা তারও কিছুক্ষণ পর এসে হাসি মুখে দুজনকে জিজ্ঞেস করলো, কি হে, একটু সুস্থ বোধ করছো? কেমন আছো রায় দিদিমণি? পায়ের নিচটায়
এখনো একটু ব্যথা আছে। মাথাটা এখন একটু অল্প অল্প ব্যথা আছে। বাকিরা কই, বাসুদেবরা? এই তো আছে সবাই, একটু আধটু চোট পেয়েছে। তোমরা দাঁড়াও, আমি সবাইকে ডেকে আনছি। কিছুক্ষণ পর বাসুদেবদা উর্মিলা, অগ্নি আর ইন্দ্রাণীকে নিয়ে এলো। রাজ ইন্দ্রাণীকে দেখেই জিজ্ঞেস করলো, এই তুই চশমা ছাড়া হাঁটছিস কি করে রে? দাঁড়া দাঁড়া, সব উত্তর পাবি। তোরা তো দুদিন মতো সবাই শুয়েই ছিলিস। আমি আবার ওই জঙ্গলে গিয়েছিলাম, বলছি সব এক এক করে। শ্রীলঙ্কার একটা আদিবাসী সম্প্রদায়ের নাম হলো ভেদ্দা। ঠিক তাদের মতোই আরও একটা সম্প্রদায় আছে যারা রাবণ জাগানোর নানান পদ্ধতি খুঁজছিল। ওই যে পরে যে তান্ত্রিকটা এলো, মনে পড়ছে? সে কিন্তু আসলে তান্ত্রিক ছিল না, সে রাবণ জাগানোর পদ্ধতি জানতো। কিন্তু সমস্যা ছিল একটাই, যে এমন একজন কাউকে লাগবে যে রঘুবংশের সাথে যুক্ত। কিন্তু আমরা তো কেউই রঘুবংশের নই। তাহলে তোর নাম কি রে? রাজেন্দ্র তো? রাজেন্দ্র মানে হলো রাম, আর রাই মানে রাধা। এই রাধা হলো সীতারই আরেক রূপ। তোরা ওই যে রাবণের মমি দেখতে ঢুকেছিলি, অমনি তান্ত্রিক আস্তে আস্তে তার সাধনা শুরু করে দেয়। কিন্তু ভুলবশত সে কোনো একটা নিয়ম বোধহয় ভুল করে ফেলে, তাই তারই মধ্যে রাবণ জেগে ওঠে আর ওই তান্ত্রিকের শরীরকে বশ করে নেয়। তারপর আস্তে আস্তে শরীরটা দানবে পরিণত হয়। আসলে রাবণও ছিল সরীসৃপ আর মানুষের মিশ্রণ, যদিও এটা একটা ধারণা মাত্র। আর ওই হাতটা ওটা কার ছিল? ভেদ্দা বলে যে সম্প্রদায়টা আছে, তাদের মতে হনুমানজি প্রত্যেক ৪৫ বছরে এক রাতের জন্য তাদের সাথে দেখা করতে আসে। শুধু তাই নয়, তাদের মধ্যে যে উচ্চমানের সাধক থাকে তার সাথে কথাও বলে আগত বছরে কি কি ঘটবে সেটাও জানিয়ে দেন। তোরা যে কমলা রঙের আভা দেখেছিলি, সেটা আর কেউ না, স্বয়ং হনুমানজি। এও সম্ভব? আমরা কি সত্যি এত পুণ্যবান? আচ্ছা, উর্মিলাকে কেন ভূতে? লক্ষণের বউয়ের নাম উর্মিলা, তবে ওর সাথে এটার কোনো সংযোগ নেই। উর্মিলার তুলা রাশি, তাই ওকে ভূতে সহজেই আকর্ষণ করবে। তবে একটা কথা, নেপালে ঈগল, অযোধ্যাতে ভূত, হাম্পিতে সাপ, সব কটাই ওই তান্ত্রিক পাঠিয়েছে যদি তোমাদের কোনো রকম ক্ষতি করা যায়। মনে করে দেখো তো, ওই লাঠিটাতে ঠিক কটা মাথা ছিল? প্রত্যেকটা থেকেই আমাদের ওপর আক্রমণ করা হয়েছে, কিন্তু ভাগ্যচক্রে তোমাদের রক্ষা করেছেন স্বয়ং ঈশ্বর। এই ইন্দ্রাণী, তোর চোখ ঠিক হলো কি করে বললি না তো? দেবতার আভা দেখেছে ওর চোখ, সে কি আর কখনো ত্রুটিপূর্ণ হতে পারে? তোমরা সকলে খুবই ভাগ্যবান যে তোমরা ওনার দেখা পেয়েছো। আচ্ছা উর্মিলা, তুমি কি মাঙ্গলিক? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? উনি সব জানেন, কে কখন কোথায় কিভাবে বিপদে পড়বেন উনি সব জানেন। ওনার জন্যই তো আমি তো নগণ্য, আসলে তো উনি সবার উপরে। চলো চলো, কাল আবার বাড়ি ফিরতে হবে। আর হ্যাঁ, ওই লকেটগুলো আবার কেউ যেন হারিয়ে ফেলো না। ওই লকেটটার যে গদাটা আছে, ওটা হনুমানজির গদার মতনই অনেকটা, যার নাম কৌমুদাকি। কলকাতা ফিরে উর্মিলার বিয়ে হয় অগ্নির সাথে। বিয়ের সময় কুষ্টি বিচার করতে গিয়ে উর্মিলা জানতে পারে তার মাঙ্গলিক দোষ কোনো এক অজ্ঞাত কারণে কেটে গেছে। অগ্নি এই খবর শুনেই রাজকে ফোন করে। রাজ বাসুদেবদাকে পুরো ঘটনাটা খুলে বলে। বাসুদেবদা ফোনের ওপার থেকে তাদের জানায়, হে অগ্নিবাবু, এবার বুঝলে তো কেন আমি ওই রাতে উর্মিলাকে একাই ঘরে থাকতে বলেছিলাম?
তোমাদের বিবাহ জীবন খুবই সুখের হবে। আমি যাবো একদিন সময় করে। তবে রাজের মনে এখনও একটা খটকা রয়েই গেল। এর প্রায় 5 মাস পর তাদের যাত্রা এবার উত্তরকাশী। না, এবার আর এজেন্সির জন্য নয়, তারা নিজেরাই ভ্রমণে যাচ্ছে। সাথে তো বাসুদেবদা আছেই। তবে ইন্দ্রাণী কিন্তু আজও সেদিনকার ঘটনা ভুলতে পারেনি। তার আজও মনে হয় বাসুদেবদা কোনো সাধারণ মানুষ নয়, তার কাছেও কোনো না কোনো দৈব শক্তি আছে। তার বাসুদেবদাকে নিয়ে সমস্ত ধারণা এখন একেবারে বদলে গেছে। তার ছেলের পরিবর্তে তার প্রতি শ্রদ্ধা জেগেছে। আজ তাদের কাশী যাত্রার দিন। রাজেন্দ্র কাল রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল, কিন্তু উঠতে তার দেরি হবেই। রাজ আজও একটা স্বপ্ন দেখছে। সে সেই 6 মাস আগে ঘটা ঘটনাটা তার স্বপ্নে আবার দেখতে পাচ্ছে। সেই ঈগলের দল, সেই সাদা রঙের বাঁদর, তাদের সেই লড়াই, আর শেষমেশ ঈগলের হার। তবে এবার সে যেটা নতুন দেখছে সেটা হলো গাড়ি করে ফেরার সময় বাঁদরটা তাদের দিকে এক দৃষ্টে চেয়ে থাকতে থাকতে হঠাৎই বাঁদরটা আস্তে আস্তে নিজের রূপ পাল্টে ফেলে হয়ে গেল বাসুদেবদা। রাস্তা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এটা সে কি দেখছে? এটা কি করে সম্ভব? বাঁদর কি করে বাসুদেবদা হবে? এ কি বাসুদেবদার পেছন থেকে ওরকম দৈব আভা বেরোচ্ছে কেন? সে যেটা দেখলো সে সেটা কোনোদিনও দেখবে বলে ভাবেও নি। সে দেখলো বাসুদেবদা আস্তে আস্তে বহু গুণ বড় হয়ে যাচ্ছে। তার পায়ের কাছে বসে আছে সেই হাম্পির ছোট্ট পাখিটা যেটা মারা গেছিল। রাত চোখ মুছে আবার তাকালো, কিন্তু এটা কি? এটা কি করে সম্ভব? এটা তো বাসুদেবদাই নয়, এই যে স্বয়ং শ্রীকৃষ্ণ। রাজের শরীর ঘেমে যাচ্ছে। রাজ দেখলো শ্রীকৃষ্ণ রূপী বাসুদেবদা তাকে বলছে, কিরে, ওঠ, এবার বেরোতে হবে তো। এই রাজ, ওঠ, না উঠলে কিন্তু এবার বালিশের বাড়ি দেবো। এটা বলেই বাসুদেবদা বালিশের বাড়ি মারতেই রাজ ধরফর করে উঠে বসল। রাজ চোখ খুলে সামনে দেখলো বাসুদেবদা। কোথায় সেই পাখি? কোথায় সেই বাঁদর? রাজ কিছুটা সামলে নিয়ে এবার বলল, তুমি তুমি কখন এলে? আর শ্রীকৃষ্ণ কই? আমি প্রত্যেকবার অনেক আগেই আসি, তোরই ঘুম ভাঙতে চায় না। আর শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ এখন তার সখীদের সাথে ব্যস্ত। তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, নয়তো তোর সখী আবার রেগে যাবে। তবে রাজ আজও নেপালের ওই বাঁদরটার বাঁ চোখের আঁচড়ের দাগের মতো একই দাগ বাসুদেবদার বাঁ চোখের উপরেও দেখতে পেল। তবে কি বাসুদেবদাই শ্রীকৃষ্ণ?